আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণে আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টি নিয়ে কথা বলব। আমি হেডলাইনে লিখেছি ৭২ ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে। খালেদা জিয়া হসপিটালে। খালেদা জিয়া এখন গতকাল মেজর আখতারুজ্জামান আপনারা আমার এই চ্যানেলেই দেখেছেন। মেজর আখতারুজ্জামান যা বলছেন উনি বেঁচে নেই। উনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। তো আমি উনাকে বলেছিলাম যে ১৬ তারিখ ঘোষণা দেওয়া হবে না। বিজয় দিবসের দিন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। বিজয়ের খুশিতে বাংলাদেশে সেটা দিবে কিনা? এখন আসলে মৃত্যুর এই লাশ যে উনি যে লাশ হয়ে বেরোবেন এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন সেটা আসলে আমরা কেউই জানি না। আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি তাহলে হয়তো বিদেশ পাঠায় ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে। এই ধরনের ঘটনা যখন চলছে আসলে এরা কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয়। মূলত ইনুস বাহিনী যেটা ওই যে নির্বাচন বলতেছে এগুলো না। আর একটা কথা বলি আপনি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না। যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা, ইউনেস্কো, জাতিসংঘ, কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন। যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই। আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। তো এখন হচ্ছে যে ওই যে ৭২ ঘন্টা বললাম। আপনারা জানেন যে এর আগেও আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম ২ দিন আগেরই যে কুমিল্লা থেকে অলরেডি ১১ জনকে উঠায় নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে এবং বাকি ২ জন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে। এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে। যে বাংলাদেশের যে ১৪ টা ঘাঁটির কথা বলা হয়েছিল এই ঘাঁটিগুলোর মধ্যে এটা একটা। বিভিন্ন জন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটিতেও ড্রোন অ্যাটাক হইছে বা ইয়ে হইছে। তবে সেই বিষয়ে আমি আসলে 100% সিউর না। তবে এটা সিউর যে আগামী ৭২ ঘন্টার ভেতরে তার মানে এমনও হতে পারে আজকে ৩ তারিখ। কালকে পুতিন আসছে। পুতিন কি ১ দিন থাকবেন বা ২ দিন থাকবেন, ৩ দিন থাকবেন এটা এখন আমি সিউর না। তবে উনার সফরটা সম্ভবত ২ দিন বা ৩ দিনের। তো ৭২ ঘন্টা এজন্য বলছি যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে অথবা পুতিন ফ্লাইটে উঠবে এদিকে কাহিনী ঘটে যাবে। আপনারা খেয়াল করেছিলেন গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে। নোটাম ঘোষণা হয়েছে ১৪,০০০ কিলোমিটার। যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। যে ১৪,০০০ কিলোমিটার ধরে কোন দেশ কোন অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য ১৪,০০০ কিলোমিটার নেয় না। পুরোটাই ব্লক এবং পুরো এরিয়ায় আপনাদের এই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে ২,৫০,০০০ সেনাবাহিনী আছে। সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয় আপনার যে 'সেভেন সিস্টার' খেয়ে দিবেন বলছে সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা। এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা। এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা। কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেনেও গুর্খা সেনা। এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী ৮-১০ জনকে এট এ টাইম মারতে পারে। এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে। আর এই যে ছবি, আমি আরো কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যেকোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো। পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা। ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি। যদি হতে পারি তাহলে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কি অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং ডাক্তার ইউনূস তারা গত ২ দিন ধরে ৩ বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে। ব্যাপক মিটিং করছে প্রতিদিন। এটা আসলে যে খালেদা জিয়া মারা গেলে কি হবে, অমুক হলে কি হবে ওগুলা না। এগুলো হচ্ছে যে আইওয়াশ। পাবলিক যাতে এইদিকে নজর না দেয়। বর্ডারের অবস্থা কি হচ্ছে?
বর্ডারে এখন ওদের পেঁয়াজ পইচা যাইতেছে, এই পইচা যাইতেছে, সেই পইচা, এগুলা বইলা খুব হৈ হৈ রই রই করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে। এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় ১২,০০০ সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরো যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই ৭২ ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই ৭২ ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে। খালেদা জিয়ার লাশও বেরিয়ে আসতে পারে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে, আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে ৬টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে। এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের ২-৩ আছে। এবং সাথে আরো কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে। এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টের এটা গভর্নমেন্টও বলে নাই। এটা গোয়েন্দা সংস্থা যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলক্ষেত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স ডুরেক্স, পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার, ভারী অস্ত্র যোগান, প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি ৭২ ঘন্টার মধ্যে এইসব জায়গাতে অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী ৭২ ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরো কিছু আপডেট আসে, যখনই আসবে, সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় ১ দিন ২ দিন ৩ দিন ৫ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিই নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোজটা কার দিকে যাবে। তবে আমি সেটা বলবো, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটাই মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। তাহলে অনেকে আমরা বলি শ্বাসে কি শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো ওনার ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনি ওষুধ নিচ্ছেন, উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন।
ইঞ্জেকশন তো ডেড বডিতেও দেওয়া যায়, স্যালাইন ডেড বডিও দেওয়া যায়, নেবে এটা ফ্লুট ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই। আর্টিফিশিয়ালি যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন, দিয়ে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা, অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানে আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। তো এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে ক্ষোভ কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। ক্ষোভ যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না। আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ দিনের উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটা আর একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন। উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার, ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়, কারণ আক্রোশ তো মানুষের তৈরি হয়ে গেছে। কারণ যদি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না, কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না, মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে, মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য, আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনী প্রধান চলে গেলেন। তাদের কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে, তারপরে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই, এটাই তো প্রমাণ হইল। জানা যাচ্ছে আগে হইলো, কিন্তু আগেও হইলো, কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং এ চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে।
কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ ঘোষণা না করলেও তো ৩ বাহিনী প্রধানেরা জি না পান্না ভাই যেতেন না, যেতে পারতেন না। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ, বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। কিন্তু আমরা জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন লাস্ট গিয়েছে দাওয়াত দিতে, গিয়েছে বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। গিয়েছে বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি হলে অস্ত্রটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা। আপনারা তো উনাকে একটা ভালো মানুষ খুব মারার চেষ্টা করতেছেন। উনি ভালো মানুষ। উনি দেশটাকে শান্তিতে রাখতেছেন। উনি দেশ শান্তিতে রাখতেছেন। আমি ধন্যবাদ জানাই। উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না। উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় যে এখন আপনারা যান, আমি তো বিবিআই ঘোষণা করে দিচ্ছি। অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ। এই সরকারের একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইপি ডিক্লারেশন মানেটা কি? হি ইজ সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি। তো কয়েকবারই আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা নিয়েছে। না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে। ওনারা কেন নিবে? উনি বিবিআইপি, উনি একজন বিশিষ্ট ব্যক্তি। উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারি কোনো নৈতিক দায়িত্ব নাই। দেশের একটা বিএনপির কে ঘাড়ে কেন দিচ্ছেন? বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে? বিএনপি কি সেরকম ফেসিলিটিস আছে? বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট? বিএনপি পারবে সেটা করতে? আজ এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য। দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না, উনি রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে ওনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়া মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাই দেরি হচ্ছে, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে। সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে, সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে। তিনি তারেক রহমান আসতে হলে তো 3 স্তর বসে তো বিমানবন্দরে প্রথম, তারপরে বিমানবন্দরে পাঠাবে, তারপর উনি রওনা দিবেন, তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে। 24 ঘন্টার মধ্যে 3 স্তর কেন 7 স্তর নিরাপত্তা দেওয়া যাবে। এগুলা কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা করার জন্য, তার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য, এই বিষয়টা তারেক রহমানের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এইগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে। এটা নিন্দনীয়। মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই 3 স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে। তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোনো রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই। তাহলে কবে বাধা নিষেধ ছিল? অবশ্যই আওয়ামী লীগ সরকার আমলে বাধা নিষেধ ছিল। তাহলে বাধা নিষেধের এই পরিবেশ সৃষ্টি করেছে কে? আওয়ামী লীগ সৃষ্টি করেছে। ফলে এর দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে 15 বছর ধরে কে কষ্ট দিয়েছে, কে নির্যাতন করেছে, কে চিকিৎসা তাকে ডিনাই করেছে, এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে? তারা বলতেছে এই ডিটোরিয়েশন, তার স্বাস্থ্যের ডিটোরিয়েশন এই কয়দিন হয় নাই, এটা দীর্ঘমেয়াদী তার উপরে অত্যাচার অনাচার অবিচারের কারণে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? রোষটা অবশ্যই, ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে,
বর্তমান সরকার তখন ফেসিলিটেটর হিসাবে কাজ করবে যে ভাই এটা তো আমাদের কিছু করার নাই, আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি, দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব, আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব। তো এই যে পরিবেশটা সৃষ্টি করলো, যে পরিবেশে তারা একটু পাস চাইতে পারতেছে না, এইটার জন্য তো আওয়ামী লীগ দায়ী। ফলে রোষানলটা, মানুষের ক্ষোভটা, মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায়, তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে। এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজাকারদের প্রতিকৃত গোলাম আজম, বাংলাদেশের রাজাকার বলতে যার নামটা প্রথমে আসে, সেই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে নিয়ে একটি রিপোর্ট করেছিল যে আমান আজমি ভারতে আক্রমণ করতে চায়, সে সংগঠিত করছে বিভিন্ন অংশকে, এরকম অভিযোগ করে একটা রিপোর্ট ছেড়েছিল। আমরা আমাদের চ্যানেলে সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করিনি, কারণ আনন্দবাজার নিয়ে আসলেও কিছু কথাবার্তা আছে। আনন্দবাজার সবসময় যে অথেন্টিক্যালি, আরেকটা বিষয় হচ্ছে তার দেশের পাঠকের, তার পাঠক অন্ধকার সচেতন হোক, তার পাঠকের টেস্ট বুঝে তাকে রিপোর্ট করতে হয়, তার দেশের টেস্ট বুঝে, পলিসি বুঝে, যখন যেটা প্রয়োজন সেটা রিপোর্ট। ফলে আমরা পিক করিনি। এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তিনি এটা আলাপ করার পরে আমান আজমি মঞ্জুরুল আলম পান্নাকে হুমকি দিয়ে পোস্ট দেন, ফেসবুক পোস্ট দেন। আমরা সেইটার প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম যে এইভাবে অহেতুক, এটা আমান আজমির এই বিষয়টা নিয়ে সাংবাদিক পান্না নিজে তো মন গড়া কোনো বক্তব্য দেয়নি, সে হচ্ছে আনন্দবাজারের রিপোর্ট ধরে আলোচনা করেছিল। কিন্তু আমরা কেন এটার প্রতিবাদ করলাম সেটার জন্য আমান আজমি রীতিমতো আমাদের তিনজনকে, তখন তিন সাংবাদিক, আমি সহ তিনজনকে তিনি ভারতের দালাল বানিয়ে দিলেন। ভারতের দালাল হলেও হালকা হয়ে যায়, তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বানিয়ে দিলেন। আচ্ছা, খুবই আশ্চর্যজনক মজার বিষয়। আমি এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম আপনাদের সামনে। তো সেই রেশ কাটতে না কাটতে আমার আজকে বহু কথাবার্তা, বিতর্কিত বহু কথাবার্তা এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন। আমি সেনাবাহিনীর বিষয়ে কোনো কথা বলবো না, তবে আমান আজমির স্ট্যান্ড, সেই যে গোলাম আজমের যে স্ট্যান্ড ছিল অখণ্ড পাকিস্তান, তার সাথে অনেকটা মিলে যায় কিনা। এবার আসেন আরেকটি প্রসঙ্গে। বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত রিপোর্ট দিয়েছে সরকার, তদন্ত রিপোর্ট। এটা নিশ্চয়ই আইন আদালত হয়ে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হবে। সেই রিপোর্টে তারা এমনও দাবি করছে যে 24 ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন, আচ্ছা, শেখ হাসিনা সহ 50 জনকে দায়ী কমিশনের, তাদের তালিকায় সাবেক গোয়েন্দা, পুলিশের আইজি, বিডিআর কর্মকর্তা সহ 3 সাংবাদিক, নতুন করে তদন্ত। এবং সেই জায়গায় আরও বিস্তারিতভাবে বলা হচ্ছে যে এই যে 24 জন কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার 24 কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন। তদন্ত কমিশনের প্রতিবেদনে সব তথ্য রয়েছে বলে জানিয়েছেন কমিশনের নাম প্রকাশ অনিচ্ছুক একজন সদস্য। কমিশনের সূত্র বলছে ওই 49 ব্যক্তি বিভিন্নভাবে ঘটনা ঘটানো, সহায়তা, উস্কানি বা দায়িত্বে অবহেলায় জড়িত ছিলেন। আমি আপনাদেরকে শুধু এইটুক বলি যে এই যে অভিযোগ, তদন্ত কমিশন যে অভিযোগটা করেছে, এইটা নিয়ে আমাদের সরকারের পরবর্তী স্টেপ কি? আমাদের সরকার কি ভারতের কাছে এর জবাব, এই যে কর্মকর্তা যারা জড়িত ছিল, বলা হচ্ছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত, তাদেরকে ফেরত চাওয়া, এরকম কোনো উদ্যোগ নিবে? যদি নেয়, ভারতের দিক থেকে প্রতিক্রিয়া কি হবে? ভারতকে খুব ভালোভাবে এটার প্রতিক্রিয়া দেওয়ার কথা। আমি সরকার শুরু থেকেই বলছি যে সরকার ভারতকে পুক করা, বিরক্ত করা, অহেতুক বিরক্ত করার মতো বহু ঘটনা ঘটাচ্ছে। এই যে আপনি আমান আজমির যদি ফেসবুক পোস্ট দেখেন, চারদিকে এটা নিয়ে যারা ওয়াকিবহাল তাদের সবার মধ্যে আলোচনা হচ্ছে। মানে ধরেন, ভারত চায় পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান ভেঙে ফেলতে, আবার পাকিস্তান চায় ভারতের মণিপুর সহ বিভিন্ন জায়গা ভাঙতে, বাংলাদেশকে দিয়ে ভারতকে বিরক্ত করতে। এই খেলায় আমাদেরকে কি পার্টিসিপেট করাতে চায় কোনো অংশ? ভারত যতদিন টুকরো টুকরো না হবে ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। তিনি রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় এই কথা বলেন। ভারত সবসময় বাংলাদেশ অভ্যন্তরে অশান্তি জিয়ে রাখে। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 28 বছর পূর্তিকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। আজমি বলেন, পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার পেছনে ছিল ভারত।
বঙ্গবন্ধু সরকারের আমলে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতি গঠন করা হয়। এদেরই সশস্ত্র শাখা ছিল শান্তি বাহিনী এবং এসব তথ্য ঠিক। নেতৃত্বে ছিল শান্তি বাহিনী। ভারত তাদেরকে আশ্রয়, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে, যার ফলে 1975 থেকে 96 সাল পর্যন্ত পাহাড়ে রক্তক্ষয়ী সংঘাত চলে। ঘটনা ঠিক। ভারত দিয়েছে এই শান্তি বাহিনীকে শেল্টার, বাংলাদেশ আবার দিত উলফাদের শেল্টার। দুই পক্ষই সমান সমান ছিল। তো স্বীকার করছেন যে 96 সাল পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। আওয়ামী লীগ গভর্নমেন্ট তখন এসে শান্তি চুক্তি করে। প্রায় 3 দশক আগে 97 সালে করা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সমালোচনা করেন জামাত ইসলামী প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে, এই সাবেক সেনা কর্মকর্তা। তিনি একে তথাকথিত আখ্যা দিয়ে বলেন, সেদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তি বাহিনীর অস্ত্র জমাদান ছিল লোক দেখানো, ভেতরে ভেতরে তাদের অস্ত্র কার্যক্রম চালু ছিল এবং ইউপিডিএফকে সংগঠিত করা হয়েছিল। একটা জিনিস কি আমান আজমি এত কিছু জানেন? আমরা তো এর পরে অনেক পরের জেনারেশন। শান্তি বাহিনী শান্তি চুক্তির আগে পর্যন্ত যেই রক্তপাত, যেই সংঘর্ষ আমাদের সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলে হতো, সেটা যে ইতিহাস হয়ে গেছে, সেটা যে এখন আর নাই, এতে কি আমান আজমিরা চোখে দেখেন না? এই সরকারি আমলে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রায় 200 সেনা ক্যাম্প প্রত্যাহারের কঠোর সমালোচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মোশাররফ তাজমি। তিনি বলেন, ক্যাম্প সরিয়ে নেওয়া সন্ত্রাসীদের কার্যক্রম বেড়েছে এবং নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে। সেনাবাহিনী যদি অন্য কোনো পলিসিতে শান্তি আনতে থাকে, সেনাবাহিনী তো অনেক বড় অপারেশন আওয়ামী লীগ সরকারের শেষ বছরে এসে হয়েছে। সেই আপনার বেশ কিছু অঞ্চলে, সেই থানচিতে, বান্দরবনে কেএনএফ এর বিরুদ্ধে হয়েছে না? সেনাবাহিনী তো কখনো ছাড় দেয় না এসব পার্বত্য অঞ্চলে তাদের উপরে যে দায়িত্ব দেওয়া আছে। পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে সেখানে 4 ব্রিগেড সেনা মোতায়েনের দাবি জানানো হয়। শক্তি প্রয়োগ করি, ওই 71 সালে যা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দমন করতে গিয়ে তারা সব পাকিস্তানি আর্মি সব এই দেশে নিয়ে আসতো, আমান আজমির মাথায় শুধু দিচ্ছে। আমার ফোকাস হচ্ছে, এ লোক যে এখনো ভারতের পিছে আছে, তাহলে কি আনন্দবাজার যে রিপোর্টটা করেছিল, এই আনন্দবাজারের রিপোর্ট, তার এইসব আচরণ, এইসব কথাবার্তা, এইসব অ্যাক্টিভিটিস, মিডিয়াতে যা বলছেন, সোশ্যাল মিডিয়ায় যা বলছেন, তার আড়ালে কিছু অ্যাক্টিভিটিস করছেন না কেন? অহেতুক আমাদের বৃহৎ প্রতিবেশীর সাথে বাংলাদেশের একটা মানুষ এসে যখন এই কথা বলবে, এই লোক যখন কমফোর্টেবল একটা জোনে থাকে, তখন ওই দেশ তো স্বাভাবিকভাবেই ধরে নিবে যে এই দেশে তার নিশ্চয়ই ওই রকম শেল্টার পরিবেশ আছে যে এখানে বসে থেকে ভারত ভাঙার স্বপ্ন দেখে। এই ভাঙাভাঙির খেলায় আমাদের লাভটা কি? আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানের যে জাতীয় নিরাপত্তা, তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে। আর এই সকল চাঞ্চল্যকর তথ্য কে দিয়েছে? ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব, অতিরিক্ত মিথ্যা বলে, মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ, মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না। মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম, ওয়াও না ওয়াও, ওই যে ক্ষেতের মধ্যে নেমা কৃষকরে, আরে আমার দেশের কৃষক, কয়েকদিন আগে আমার দেশের রত্ন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো রাশেদ যে এই তথ্য দিছে, রাশেদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন। মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরা দেশের মধ্যে আউলাই ফেলে। আচ্ছা, কি বলছে? যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল, সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিছে, ওই লেভেলে গেছে? এদের কাজই হচ্ছে দেশে গুজব ছড়ানো। আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো, এখনো গুজব ছড়ায়। এই দলটাই গুজববাজ হয়ে গেছে। রাশেদের দাবি, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। অবশ্যই ঝড় তোলার কথা। কেউ ইয়ানাফসি পড়তেছে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে ভয়। এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি। তা আমরা তো দেখছি না। আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই, এরকম তথ্যই তো দেখছি। নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠে নাই। ট্রাইব্যুনাল 1 আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার, সেখান থেকে আমরা তো কোনো রকম আওয়াজ, কোনো কিছুই দেখি না। কিন্তু রাশেদ
জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে। ওই জিন আইসা ওনারা নিশ্চয় সবকিছু বইলা দিছে, মানে এটাই তো মনে হচ্ছে। অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে যে ভারতের কথা তলে তলে হয়তো তিনি শুনছেন। বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয়, বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার চেষ্টা চলছে। দিল্লি ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ। তার বক্তব্য, দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে, যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের শামিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি। হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল, পুরো পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক, সবকিছু মিলিয়ে এখানে যাই আছে, সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন কমিশন আছে, যাই হোক জরুরি না। এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে। বুঝে শুনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে, এটা তারাই ভালো জানে। কারণ আমরা দেখছি ফারুক মাইর খাইছে, বিপিনুর মাইর খাইছে, রাশেদ এখনো বাইচা আছে। এরকম বক্তব্য দিলে ভাই যে কোনো সময় আপনি বাড়ে পড়বেন।